রুম থেকে উঠে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে সিমটা অন করে জান্নাতকে কল দিলাম। প্রথমবার রিসিভ করলো না, তাই আবার দিলাম। একবার রিং হতেই ধরলো। কল করছেন কেন? জানার জন্য। আর কি জানার আছে আপনার? ব্রেকআপ করার কথা। রাতেই করছি। হ্যাপি এবার? এত চিল্লাচিল্লি করতে আমি বলছি আমি দেখুন, আমার ভালো লাগছে না, রাখছি। রাখতে বলছি আমি। ধুর, যা বলার তাড়াতাড়ি বলেন। আই লাভ ইউ। আই হেট ইউ। আমাকে কিছু বলতে দেওয়ার আগেই ফোন থেকে টুট টুট শব্দ হলো, কেটে দিল। রেডি হয়ে নিচে আসলাম হালকা কিছু নাস্তা করে। বাসার বাইরে থেকে একটা রিক্সা নিলাম। ওহ শিট, আমি তো সিমটা বন্ধ করতেই ভুলে গেছি। দ্রুত সিমটা বন্ধ করে ফেললাম। এখন আপনাদের সিম নিয়ে বলি। দুটো সিমের মধ্যে একটা পার্সোনাল আর একটা এমনি সচরাচর ব্যবহার করার নাম্বার। পার্সোনালটা শুধুমাত্র জান্নাতের সাথে কথা বলার জন্য অন করে রাখি, অন্য সময় বন্ধ থাকে। সে যাই হোক, কলেজে আসার পর দেখলাম জেরি আসছে, হয়তো ও নিজেও আমাদের সাথে যাবে। জেরির কাছে গেলাম। ওই, তুই এখানে কেন? তুমি এখানে কেন? ট্যুরে যাব। আমিও যাব। তাহলে একটা হেল্প কর। কি হেল্প? আর তুই আর তোর গন্ডি বোন আমাদের বাসাটায় উঠবি, যেন আমি ওকে দেখতে পারি। আমি কি পাবো তাহলে? তুই আবার কি পাবি? হেল্প করার জন্য কি পাবো? এই 2 দিনের তোর সব খরচ আমার। পাক্কা? পাক্কা। তোমাদের বাস নাম্বার কত? 2 নাম্বারটা। ওকে, এখন টাটা। জেরি থেকে চলে এসে বন্ধুদের কাছে আসতে যাব, তখনই রিয়ার সাথে দেখা। হ্যাঁ, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভালো। আপনার নাম্বার দেওয়া যাবে? কি করবে নাম্বার দিয়ে? মাঝে মাঝে কথা বলবো আর কি। তোলো। 018। পরে কথা হবে, এখন কাজ আছে, বাই। ওকে, বাই। তারপর রিয়ার থেকে চলে এসে হারামিদের কাছে এলাম। সব শালারা ওদের গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, তাই দূর থেকেই ওদের প্রেম করা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সবাই গাড়িতে উঠতে শুরু করলো। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোদের প্রেম দেখছিলাম। প্রেম করা শেষ হলে এখন গাড়িতে ওঠ। হ্যাঁ চল। রাহুল কথাটা বলা হলে তাড়াতাড়ি আয়। আসছি। সবাই মিলে যখন গাড়িতে উঠতে যাব, তখন জান্নাত আর জেরির সাথে দেখা। আমাকে এখানে দেখে জান্নাত রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। কেন ফেল করা স্টুডেন্টদের ট্যুরে যেতে পারবে না? কিন্তু আমি ঠিকই এখানে, তাই হয়তো হা করে তাকিয়ে আছি। জেরি মুস্কি মুস্কি হাসছে। এইভাবে কি দেখছেন ম্যাম? তুই এখানে? ট্যুরে যাব তাই। তুই ফেল করেছিস। কি যে বলো আপু, নিলয় ভাইয়া ফেল করলেই কি আসে যায়? নিলয় ভাইয়া হচ্ছে আব্বুর বন্ধু, চৌধুরী আঙ্কেলের ছেলে। মানে? নীল ভাইয়ার ছোট ভাই নিলয় ভাইয়া। তুই নীল ভাইয়ের ছোট ভাই? হুম। এই জন্য তাহলে বেয়াদবি করে বেড়াস? সেটা শুধু আপনার চোখেই। কি বলতে চাস তুই? আপনি ছাড়া কেউ আমাকে বেয়াদব বলে? সেটা আমি কি করে বলবো? আপনার বলা লাগবে না, গাড়িতে ওঠেন। জান্নাত আর কোনো কথা না বলে গাড়িতে উঠলো। আমার ঠিক বাম পাশের সিটটাতে ওরা দুজন বসেছে। জান্নাত জানালার পাশে আর জেরি ওর ডান পাশে। ড্রাইভার আপন মনে গাড়ি চালাচ্ছেন। সবাই সবার মতো এনজয় করছে, কিন্তু জান্নাতের সেদিকে কোনো সাড়া নেই। বাইরের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে। গাড়িতে থাকার জন্য কিছু বলতেও পারছি না। অনেকটা সময় পর লক্ষ্য করলাম সবাই ক্লান্ত হয়ে নিজ নিজ সিটে বসে রেস্ট নিচ্ছে। অনেকেই ঘুমিয়ে গেছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম 2 বোন ঘুমিয়ে গেছে। সিট থেকে উঠে গিয়ে জান্নাতের সামনে এসে দাঁড়ালাম। বাইরের অপরূপ দৃশ্য এবং হালকা মৃদু বাতাসে জান্নাতের মাথাটা সিটের সাথে হেলান দিয়ে রেখেছে। জানালা দিয়ে আসা বাতাসে কিছু চুল এদিক সেদিক দোল খেতেই মেতে উঠেছে। কেমন একটা হিংসা হচ্ছিল বাতাসের প্রতি। আমি জান্নাতকে স্পর্শ করতে পারছি না, সেখানে বাতাস হয়ে ওর মায়াবী চেহারার সাথে খেলা করছে। পকেট থেকে ফোন বের করে জান্নাতের ছবি তুলে নিলাম। ভাবছি এখন চলে যাব, কিন্তু ওর মায়াবী চেহারা আমাকে যেতেই দিচ্ছে না। মনে হচ্ছে রশি দিয়ে বেঁধে রেখেছি। জান্নাতের অজান্তে ওর কপালে ভালোবাসা এঁকে দিয়ে নিজের সিটে এসে বসলাম। জান্নাতের কথা ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ জয়ের ডাকে চুপ করলাম। কি হলো, ডাকছিস কেন? এটা খেয়ে নে। কেন? শালা বাস থামিয়ে রান্না করা হয়েছিল, তুই মরার মতো শুয়েছিলি,
তাই আর ডাকা হয়নি। খুব শালা, ডাকলে কি এমন হতো? এমনি এখন মুখটা ধুয়ে নে। জয়ের থেকে খিচুড়ি প্লেটটা নিলাম। জেরি আর জান্নাত টুকটাক কথা বলছে, কিন্তু জান্নাতের এখনো মন খারাপ করে আছে। ম্যাডাম খেয়েছেন? হ্যাঁ, তুই খা। চাইলে খেতে পারেন। তোর মতো পেটুক না আমি। না খেলে আমার কি? হ্যাঁ। আর কিছু না বলে খেয়ে নিলাম। এভাবে আরো কিছু সময় যাওয়ার পর গন্তব্য স্থানে পৌঁছালাম। সবাই গাড়ি থেকে নেমে যা যার মতো ঘুরতে বের হচ্ছে। হারামিদের সাথে ঘুরতে যাব সেটাও হলো না। সবাই যা যার বাবুসোনাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ভাইয়া, তুমি একা কেন? তো কার সাথে থাকবো? তোমার বন্ধুরা? জিএফ নিয়ে ব্যস্ত আছে। আমাদের সাথে চলো কোথায়? ঘুরতে। আমি আর আপু যাব। ভালোবাসার মানুষটার পাশাপাশি হাঁটতে পারবো, এটাই অনেক কিছু। জেরির সাথে জান্নাতের কাছে এলাম। হাই। তুই এখানে কেন? কোনো সময় তো ঠিকভাবে উত্তর দিতে পারো। তো আমি কি উল্টো ভাবে দিচ্ছি নাকি? জেরি, তুই জানিস তোর বড় বোন অনেক বেশি ভাব নেয়। হুম। কি হুঁড়ে জেরি, চল। ভাইয়া, আসো। হ্যাঁ চল। চল মানে তুই কই যাবি? তুমি যেখানে যাও সেখানে। তুই আমাদের সাথে আসবি কেন? তো আপু, আমি ভাইয়াকে একটা হেল্প করছিলাম, তাই ভাইয়া আমার এই 2 দিনের সব বহন করবে। আব্বুর কি টাকা নাই ওর থেকে নিতে হবে? আপু আসুক না। ঠিক আছে আয়, তবে বাদরামও করলে তোর খবর আছে বলে রাখলাম। মিষ্টি করে বললেই পারতে। আইসে ঠং করতে। চল এখন। আর কোনো কথা না বলে হাঁটা ধরলাম। সবাই ঘোরাঘুরি করছে, তবে নিজ নিজ ইচ্ছা মতো। আমরা অনেকটা গ্রামের মতো স্থানে ক্যাম্প করেছি। 3 জন হাঁটছি, আমি ডান পাশে, জেরি মাঝখানে, আর জান্নাত বাম পাশ থেকে জেরির কাঁধে হাত দিয়ে রাখছে। কিছুটা সময় চলার পর লক্ষ্য করলাম আকাশের অবস্থা তেমন ভালো না। তাই জান্নাতকে বললাম, জান্নাত, আকাশের অবস্থা খুব একটা ভালো না। যখন তখন মুষলধারা বৃষ্টিপাত হতে পারে। এখন হয়তো আমাদের ফিরে যাওয়াই ভালো হবে। তুই আমাকে নাম ধরে বললি কেন? সেটা ক্যাম্পে গিয়ে বলি। না, তুই এখন বল। হবু বউকে কি বলবো তাহলে? কুত্তা, তুই এতদিন যেসব বলেছিস সেসব ভুলে যা। আর যদি কোনো কিছু বলিস আঙ্কেলকে বলে তোর অবস্থা একদম খারাপ করে দিব। আচ্ছা কইরো, এখন চলো তাড়াতাড়ি। আপনি করে বল। তুই যাবি নাকি? আমি আর জেরিয়ে চলে যাব। কুত্তা, তোকে আমি দেখে নিব। আর কাজ হলো না। মুহূর্তের মধ্যে বৃষ্টি নেমে আসলো। আশেপাশে লক্ষ্য করে দেখলাম ছোট্ট একটা কুটি রয়েছে। 3 জন দৌড়ে সেখানে গিয়ে আশ্রয় নিলাম। মেজাজটা একদম খারাপ করে দিল। সবসময় তেড়ামো করলে কার খারাপ লাগবে না? এখন হলো তো বৃষ্টি, তোমার কি সবসময় তেড়ামো না করলে হয় না? ওই, আমি আবার কিসের তেরামো করলাম? তোমাকে এসব বলে লাভ নাই। প্রায় সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। মনের ভুলে ফোনটাও ব্যাগে রেখে আসছি। তোমার ফোনটা দাও তো। কেন? বন্ধুদের কল দিব, যেন আমাদের এগোতে এখানে আসে। তোর ফোন নেই? ব্যাগে রেখে আসছি। যা বলার দ্রুত বলবি। ফোনে টাকা নেই, রিচার্জ করতে হবে এখন। জান্নাতে থেকে ফোনটা নিয়ে রাফিকে কল দিলাম। কে বলছেন? আমি নিলয়। তুই এখন কোথায়? জানি না, তবে ক্যাম্প থেকে পূর্ব পাশে আয়। এটা কার নাম্বার? জান্নাতের তো ম্যামের। শালা, তাহলে ভালোই আছিস। আমাদের আসতে হবে কেন? কথা বাদ দিয়ে কিছু নিয়ে এদিকে আয়। ঠিক আছে, আর শোন, আমি কিছু বলার আগেই ব্যালেন্স শেষ। ফকির নিয়ে একটা অনেক বেশি বোরিং লাগছে। জেরির সাথে টুকটাক কথা বলতে পারলেও গুন্ডিটার সাথে একদম কথা বলতে পারছি না। কিছু সময় পর সামনে কিছু লাইটের আলোতে মনে শান্তি পেলাম। মনে হচ্ছে হারামিরা আসছে, কিন্তু না। লোকজনগুলো কাছে আসতে মন খারাপ হয়ে গেল। ওনাদের আমরা চিনি না, তবে মানুষগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। কিছু বৃদ্ধ মানুষের সাথে একটা যুবক ছিল। তোমরা কারা আর এখানে কি চাই? আঙ্কেল, আমরা এখানে ঘুরতে এসেছি। ঘুরতে আসছো নাকি অন্য কিছু? অন্য কিছু মানে কি বলতে চান? সেটাই বলতে চাই যেটা তোরা ভাবছিস। একদম আজে বাজে কথা বলবেন না। রাতের বেলায় দুটো মেয়ের সাথে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে।
এটাকে আর কি বলবো? শুনেন, এই ছেলে হচ্ছে আমার স্টুডেন্ট আর এই মেয়েটা আমার ছোট বোন। তোরা সবাই ওদের আমার বাসায় নিয়ে আয়। কেন? তোদের আজ বিয়ে দিব, সেটাও এখন। কি সব আজেবাজে কথা বলছেন? মাথায় সব বুদ্ধি লোপ পেয়েছে নাকি? এই মেয়ে একদম রাগ দেখাবি না, আর এখানে আমরা যা বলবো সেটাই হবে। আঙ্কেল, আপনারা ভুল ভাবছেন, একটু সময় অপেক্ষা করুন, আমার বন্ধুরা আসছে। চাচা, ওনাদের সাথে একটু অপেক্ষা করি, হয়তো ওনারা সত্যি কথা বলছে। তুই জানিস না কিছুদিন আগে কি হয়েছিল? জানি, কিন্তু কোনো কিন্তু না, ওদের নিয়ে চল। নিজেদের অনিচ্ছাবশত ওনাদের সাথে যেতে হচ্ছে। আমি পালাতে পারলেও জান্নাত জেরি পারবে না। তাছাড়া জেরি অনেক ভয় পেয়ে আছে। সবাই মিলে আমাদের জোর করে একটা বাসায় নিয়ে আসলো। আমাদের কিছু বলার সুযোগ না দিয়েই একটা রুমে আটকে দিল। শালার বিপদ যখন আসে সব দিক থেকে আসে। জেরি ভয় পেয়ে আছে বলে জান্নাত কিছু বলছে না, তা না হলে আমার গালে নিশ্চিত কয়েকটা পড়তো। হঠাৎ লক্ষ্য করলাম দরজা খুলে যুবকটি রুমের মধ্যে আসলো। ভাই, এই ফোন দিয়ে আপনার বন্ধুদের কল দিয়ে চেয়ারম্যান বাড়ি আসতে বলেন। কেন? তারা না আসলে আপনাদের কেউ বিশ্বাস করবে না। আমাদের সাথে এমন করছে কেন? কিছুদিন আগে আপনাদের মতো দুটো ছেলে মেয়ে আসছিল, তারাও একদম আপনাদের মতোই কথা বলছিল। আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু সকাল হতেই মেয়েটার লাশ পাওয়া যায়, আর এখন সবাই তাদের মতো আপনাদের ভাবছে। এখন তাড়াতাড়ি আপনার বন্ধুদের কল দেন। যুবকের থেকে ফোন নিয়ে বন্ধুদের কল দিয়ে দ্রুত এখানে চেয়ারম্যান বাড়ি আসতে বললাম। কথা বলা শেষ না হতেই কিছু লোক রুমে এসে আমাদের সবাইকে বাইরে নিয়ে গেল। অনেকেই বসে আছে। মোল্লা টাইপের একটা ব্যক্তি সামনে বসে রয়েছে, সম্ভবত কাজী হবে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আঙ্কেল, আমাদের একদম চুপ থাক তোরা। চাচা, ওনারা সত্যি কথা বলছে, একটু অপেক্ষা করেন, ওনারা সব বন্ধুরা আসছে। কাজী সাহেব কোনো কথায় কান দিবেন না। আপনি বিয়ে পড়ান। অনিচ্ছাকৃতভাবে জোর করে আমাদের বিয়ে দেওয়া হলো। যুবকের সাথে আমি বসে আছি, আর জান্নাত জেরি আলাদা বসে আছে। অনেকটা সময় পর শালার বন্ধুদের আসার সময় হলো। পরে ওনাদের বলেন যে যা হবার হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী, এটাই বড় কথা। ওনাদের এমন কথায় জান্নাত রেগে ফায়ার হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমরাও আর না থেকে জান্নাতের পিছু পিছু চলে আসলাম। জান্নাতের সাথে পিছু পিছু হাঁটতে হাঁটতে নিজে ক্লান্ত হয়ে গেছি, তবুও মহারানীর থামার কোনো নাম গন্ধ নেই। কুত্তার বাচ্চা, এটা তোর প্রতিশোধ ছিল। ভেবেছিলাম তোর থেকে সরি বলে নিব, কিন্তু কখনো ভাবতে পারিনি আমাকে এইভাবে বিয়ে করতে বাধ্য করবি। আমি তোমাকে বিয়ে করতে বাধ্য করছি মানে? কি বলতে চাইছো তুমি? একদম ন্যাকামো করবি না। সেদিন কি বলেছিলি, আমায় ভুলে গেছিস? কি বলেছিলাম? সেদিন বিয়ে করার জন্য চ্যালেঞ্জ করেছিলি, আর সেটা তুই এইভাবেই। দেখো, আমার কথাটা শোনো একবার। তোকে দেখলি কেমন একটা ঘৃণা হচ্ছে। জেরি, চল আমার সাথে। আমাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই জান্নাত চলে গেল। জেরি আগে থেকেই ঘাবড়েই ছিল, তাই আর না করলাম না। শালার বড় দল, তো ওদের যদি এখন কাছে পেতাম, সামনে রেখে 1000 বার সালাম দিতাম। আপনাদের জন্য বিয়েটা হয়ে গেল। যদিও কয়েকটা থাপ্পড় খেয়েছি, তবে ভালোবাসার মানুষটা বউ হয়েছে, সেটাই অনেক বড় পাওয়া। শালা পাগল হলি নাকি? পাগল হব কেন? তাহলে হাফছিস কেন? আবেগের ঠেলায়। এটা থাপ্পড় খাওয়ার হাসি না রে পাগল, এটা ভালোবাসার থাপ্পড়। এখন চলো। হ্যাঁ, চলো। তারপর সবাই মিলে ক্যাম্পে চলে আসলাম। খুব বেশি রাত হয়নি। বাসে গিয়ে আগে ব্যাগ থেকে ফোনটা বের করে নির্জন স্থানে চলে গেলাম। ধরে ফেলেছেন, কি করব তাই না? হ্যাঁ, জান্নাতকে কল দেওয়ার জন্য এখানে এসেছি। কল দেওয়ার সাথে সাথে কেটে দিল। আরো কয়েকবার দিলাম, বাট প্রতিবারই কেটে দিল। একটা মেসেজ লিখে পাঠালাম, তুমি কি চাও এখান থেকে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করি? মেসেজটা সেন্ড করার পর মনে পড়লো জান্নাতের ফোনে টাকা নাই, তাই আবার কল দিলাম। এবার রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো। বারবার কেটে দেওয়ার মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনার সাথে কথা বলতে একদম বিরক্ত ফিল করি। কিন্তু আমি করি না। আর শোনো, ওই বেটা নিলয়ের সাথে আর কখনো যেন না দেখি। আপনি জানেন কি করে আমি আজ নিলয়ের সাথে ছিলাম? সেটা তোমার না জানলেও চলবে। এরপরেও যদি ওর সাথে দেখি, তাহলে তোমার আগে ওকে খুন করব। করলে আমারই ভালো হবে। বজ্জারটা সব সময় আমাকে পাড়া দেয়।
মেরে দাও কি? জানি না আমি। আর প্লিজ আমাকে আর কল দিবেন না। তাহলে কাকে কল দিব? যাকে খুশি দেন, বাট আমাকে না। তাহলে তোমার বোনকে আবার কিডন্যাপ করি? কি বলো ডিয়ার হবু বউ? ধুর, আমি আপনার প্রায় সব কথাই শুনছি, তারপরেও কেন আমার সাথে এমন করছেন? ভালোবাসি তাই। কিন্তু আমি আপনাকে বাসি না। তোর ওই ফয়সালের সাথে ব্রেকআপ করিসনি? করিনি আর কখনো করবো না। ঠিক আছে, আমিও দেখবো। আর কোনো কথা না বলে সিমটা বন্ধ করে সবার সামনে থেকে চলে আসলাম। কি, কোথায় গেছিলি? একটু কাজ ছিল। কি কাজ? 2 নাম্বার, আর কিছু বলবি? না, ঠিক আছে। জান্নাত কোথায় আর কোন মেয়েকে এখানে দেখছে না কেন? মেয়েদের জন্য বাসের মধ্যে জায়গা রেখেছে। ও এখন চল খেয়ে নি। হ্যাঁ চল। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কয়েকটা বড় বড় ক্যাম্প করা হয়েছিল, সেটাতেই ঘুমাতে হলো। পরের দিন ঘুম থেকে উঠে পাশের একটা ছোট্ট পুকুর থেকে হাত মুখ ধুয়ে ঘুরতে বের হলাম। এখনো সবাই ঘুমিয়ে আছে, চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। মাঝে মাঝে পাখিদের কলরবে মনটাকে ব্যাকুল করে দিচ্ছে। রাতের অন্ধকারে খেয়াল করিনি, তবে এলাকাটা অনেকটাই পাহাড়ি এবং অপরূপ সুন্দরতা দিয়ে ফুটে উঠেছে। এখনো সূর্য ওঠেনি, তাই অনেকটা দৌড়ের মতো করে পাশের একটা পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের উপরে উঠে যেন এলাকাটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে। সূর্য উদয় হওয়া দেখে ক্যাম্পের দিকে রওনা দিলাম। ক্যাম্পের সামান্য একটু দূরে থেকে লক্ষ্য করলাম সবাই একসাথে দাঁড়িয়ে আছে। জয়, রাফি, রাহুল কাকে যেন বারবার কল করছে। কি হয়েছে সেটা জানার জন্য সবার কাছে গিয়ে বললাম, কি হয়েছে আর কাকে কল দিচ্ছিস? এটা বলার পর নিজেকে ভিন্ন গ্রহের প্রাণী মনে হতে লাগলো। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ওই হালা, কথা বলিস না কেন? শালা, তোকেই কল দিয়েছি। কোথায় গিয়েছিলি? আর তোর ফোন বন্ধ কেন? ভোরবেলার প্রকৃতির দৃশ্যপট দেখছিলাম। তাহলে ফোন বন্ধ কেন? হয়তো বন্ধ হয়ে গেছে। সবার সাথে টুকটাক কথা বলছিলাম, হঠাৎ করে জান্নাত কোথা থেকে এসে কলার ধরে সবার আড়ালে নিয়ে গেল। চেহারাটা দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। দাঁতের উপর দাঁত চেপে আমার দিকে রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে ম্যাডাম? অচেনা জায়গায় কোথাও ঘুরতে বের হলে সাথে কাউকে নিয়ে যেতে হয়, সেটা কি ভুলে গেছিস? সবাই ঘুমিয়েছিল, তাই কাউকে ডাকা হয়নি। যদি কিছু হয়ে যেত? আপনার জন্য ভালোই হতো, কেউ আর আপনাকে বিরক্ত করতো না। এখন থেকে তুই আমার সাথে থাকবি। বর হিসেবে মেনে নিয়েছো? একদম না, 6 মাস পর ডিভোর্স দিয়ে দিব। কিন্তু এই কয়দিন আমি যেটা বলবো তুই সেটাই করবি। যদি অবাধ্য হয়েছিস তো গাল ফাটিয়ে দিব। আমিও। তুইও কি? তোমার কথা শুনবো। গুড। এখন হয়তো সবাই নাস্তা করবে, তাই তুই নিজেও করে নে। আর এখন কোথাও একা বের হবি না, সব সময় বন্ধুদের সাথে থাকবি। বন্ধুদের জিএফ আছে, আমার তো আর সেটা নাই। যা একটা বউ জুটলো, সেও আমাকে মেনে নিতে নারাজ। তুই চিট করে বিয়ে করেছিস, এইটার শাস্তি তুই অবশ্যই পাবি। হোক, আমি মোটেও চিট করিনি। তোর এইসব আজের কথা বাদ দে, এখন যা তো গিয়ে নাস্তা কর। আচ্ছা ম্যাডাম বউ। হারামজাদা। সেখান থেকে চলে এসে নাস্তা করে নিলাম। সবাই ঘুরতে বের হচ্ছে, বন্ধুরা ওনাদের জিএফ নিয়ে ঘুরতে ব্যস্ত, তাই সেখানে আমার না যাওয়াটাই উত্তম। ক্যাম্পের বাইরে একটা গাছের নিচে বসে গান বাজিয়ে গেম খেলতে লাগলাম। কিছু সময় পর জেরি এসে পাশে বসলো। কি করেন দুলা ভাই? পাগল হয়েছিস? পাগল হব কেন? এই যে দুলা ভাই, আর আপনি করে বলছিস? বোনের বরকে তো দুলা ভাই বলেই তো ডাকতে হয়, তাই না? আর দুলা ভাইদের আপনি করে বলতে হয়। একটা কথা রাখবি? বলো। কখনো যেন কেউ জানতে না পারে আমার আর জান্নাতের বিয়ে হয়েছে। কেন? অনেক কষ্ট পাবে। ভাইয়া, তুমি এত ভালো কেন? মোটেও ভালো না আমি। আর তুই এখানে কেন? জান্নাত দেখলে বকা দিবে। দেয়ার হলে আগেই দিতাম। আপনি এখানে? ঘুরতে বের হবো, তাই তোকে সাথে নিয়ে যেতে আসলাম। একাই তো বসে আছিস। বাট যেতে পারবো না। কেন পারবি না? আপনার সাথে গেলে আবার যদি অন্য কেউ আমাদের আবার ধরে বিয়ে দিয়ে দেয়? কতবার বিয়ে করবে শুনি? একবার তো বিয়ে হয়েই গেছে। একটু আগে কি বললাম তোকে? মনে আছে, তবে অন্যদের বলবো না। গুড। আপনারা বরং যান। ওই
এত কথা বলিস কেন? যেতে বলেছি যাবি, চল আমাদের সাথে। হুম, কি হুম? চল বলছি। ঠিক আছে চলেন। তিনজন মিলে ঘুরতে বের হলাম। তবে আজ গতকালকের থেকে বিপরীত দিকে। জান্নাতের সাথে তেমন কোনো কথা বলিনি, তবে ওকে ইমপ্রেস করার সব রকম কাজ করেছি। কিছু সময় ঘোরাঘুরি করার পর বড় একটা নদীর সামনে বসে স্রোত দেখতে বসে গেলাম। সেখানে কিছু সময় আড্ডা দেওয়ার পর ক্যাম্পে চলে আসলাম, কারণ সবাইকে দুপুর অবধি ঘোরাঘুরি করার সময় দেওয়া হয়েছিল। সবাই মিলে দুপুরের খাবার খেয়ে বাসে উঠে পড়লাম। সকল স্টুডেন্টদের চেক করে নিয়ে গাড়ি স্টার্ট করলো। জান্নাতের এমন ব্যবহার কিছুটা ভাবাচ্ছিল আমায়। অন্যান্য দিনের চেয়ে আজকের কথাগুলো ছিল অন্যরকম। অনেকটা সময় বাস চলার পর ছোট একটা ব্রেক নেয়। সেই সুযোগে সবাই গাড়ি থেকে নেমে যার যার প্রয়োজনীয় কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাত হওয়ার কারণে আমিও বাস থেকে নেমে একটু দূরে গিয়ে জান্নাতকে কল দিলাম। হাই ডিয়ার। কি বলবেন সেটা বলেন। এত রাগ কেন তোমার শুনি? সেটা আমার ইচ্ছা। বাইরে থেকে কিছু কেনার দরকার নেই, আমি তোমার সিটের উপর কিছু খাবার রেখে দিয়েছি, সেটাই খেয়ে নিও। আপনার জিনিস আমি খেতে পারবো না। আমিও দেখবো না খেয়ে কি করো। কিছু না বলেই কল কেটে দিল। বাস থেকে নামার পরপরই রেস্টুরেন্ট থেকে 2টা বিরিয়ানির প্যাকেট নিয়ে নেয়, যেন জান্নাত জেরি খেতে পারে। বাইরে থেকে একটা সিগারেট খেয়ে বাসে উঠতে একটু দেরি হয়ে যায়। কোথায় গিয়েছিলি? বাইরে। কি করছিলি? 1 নাম্বার চেপেছিল। এত সময় লাগে? সিরিয়াল দিয়ে করতে হয়। হয়েছে, আর বলা লাগবে না, যা গিয়ে বস। সিটে বসে জান্নাতের দিকে আড়ালে তাকিয়ে আছি। দেখতে চাইছিলাম ও কি করে। কিছুটা সময় তাকিয়ে থাকার পর আমি 2টো প্যাকেট রেখেছিলাম সেগুলো জানালা দিয়ে ফেলে দিল। ইচ্ছে করছিল গিয়ে মাথা ফাটিয়ে দিই, আর তাকিয়ে না থেকে ঘুমানোর চেষ্টা করলাম। অনেকটা সময় হলো কিন্তু ঘুম ধরছে না। সবাই ঘুমিয়ে গেছে, শুধু জান্নাত জেরি ছাড়া। তারা এখন গেম খেলতে ব্যস্ত। জান্নাতকে এখন দেখতে ইচ্ছে করছিল না, তাই পাশ ফিরে চোখ বন্ধ করে আছি। কিছুটা সময় যাওয়ার পর কারো ডাকে তাকাতে দেখলাম জেরি দাঁড়িয়ে আছে। তুই এখানে কেন? আপু ডাকছে তোমাকে। কেন? আপু ডাকছে তোমাকে। কেন? আমি কি জানি। আর কোনো প্রশ্ন না করে জেরির সাথে আসলাম। কি হয়েছে, ডাকছেন কেন? এইটাই কি তোর কলেজ? না, কেন? তাহলে আপনি করে বলছিস কেন? স্ত্রীকে কি কেউ আপনি করে বলে? বরকে কি কেউ তুই করে বলে? রাইট। আপু, তুমি দুলাভাইকে তুমি করে বলো, আর দুলাভাই তোমাকে তুমি করে বলবে। থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। চুপচাপ বসে থাক, বড়দের সামনে কথা বলতে নেই। ওকে। জেরি, তুই এইদিকে একটু চেপে বস, নীলয়কে একটু বসার জায়গা দে। কেন? খাবার খাবো তাই। আমার ইচ্ছা নাই। কিন্তু তুই এখন খাবি, ব্যাস। আমি খেতে পারবো না। তুই খেতে পারবি না মানে? তোর 14 গোষ্ঠী খাবে। অনেকটা জোর করেই খাইয়ে দিল। খাবার শেষ করে নিজের সিটে গিয়ে বসলাম। জান্নাতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি একদম টের পাইনি। রাফির ডাকাডাকিতে ঘুম থেকে উঠতে হলো। শালা এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? চলে এসিস তাই। চল। জান্নাতকে দেখতে পেলাম না, হয়তো আমাদের আগেই নেমে গেছে। বাস থেকে নেমে জেরির সাথে দেখা। ভাইয়া আসো। কোথায়? বাসায় যাবে না? না, আমরা এখন রাহুলের বাসায় যাব। কারোর পাশে যাওয়া হচ্ছে না, আমাদের সাথে এখন পাশে যাবি। আবু অপেক্ষা করছে, চল। জান্নাতকে আর কোনো কথা না বলে বন্ধুদের থেকে বিদায় নিয়ে ওদের গাড়িতে উঠলাম। স্যার আর ড্রাইভার সামনে বসার জন্য আমাকে পিছনে বসতে হলো। কি অবস্থা নিলয়? এই তো কোনো রকম। তুই এক্সামে ফেল করলি কি করে? এমন সময় এরকম কথা শুনবো আশাই করিনি। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচু করে বসে আছে। কি হলো বলছিস না কেন? এক্সাম পেপারে কিছু লিখলে তো পাশ করব। মানে? সেদিন একটু অসুস্থ ছিলাম, তাই না লিখেই বাসায় চলে যাই। ও, পরের বার যেন এমন না হয়। জি। কথাগুলো শেষ করে জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আমার বাসার সামনে আসতেই আমাকে নামিয়ে দিয়ে ওনারা সবাই চলে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। সবাই নিচে বসে আছে। কি রে, কাল কখন আসছিলি? অনেকটাই রাতেই। তোমার শরীরের কি অবস্থা এখন?
এত ভালো? আব্বু, একটা কথা ছিল। বলো। আমার একটু ঢাকা যেতে হবে। কেন? একটা কাজ আছে, সাথে কিছু টাকাও লাগবে। কি কাজ সেটা আগে বলো। একটা বিয়েতে যাব। কার বিয়েতে? আমার একটা ফ্রেন্ডকে চেনো, অয়ন নামের? যার বাবা এখন ঢাকাতে ট্রান্সফার হয়েছে। সেই। এখনই বিয়ে করবে নাকি? ও না, ওর একটা কাজিনের বিয়ে। ওর কাজিনের বিয়েতে তুই কি করবি? ওর কাজিন মানে আমারও কাজিন। আর ঢং করা লাগবে না। আব্বু, ওকে যেতে দাও। বিয়ে কমপ্লিট করে ঢাকাতে একটা মিটিং আছে, সেটা করে চলে আসবে। মিটিং ফিটিং করতে পারবো না। বিয়ে খেতে যাব, সেটাই খেয়ে চলে আসবো। নো কাজ। বিয়ে করলে বউকে কি খাওয়াবি? বউ নিজে রোজগার করে আমায় খাওয়াবে। দেখা যাবে। যাবি কবে? পরশু রওনা দিব। একা যাবি? না, রাহুলরাও সাথে যাবে। তাহলে যাস। আরো কিছু সময় ওনাদের সাথে কথা বলা শেষ করে নাস্তা করে রুমে চলে আসলাম। আজ আর কলেজে যাব না। রুমে কিছু সময় থাকার পর বন্ধুদের কল দিয়ে মাঠে আসতে বললাম। যদি ওদের পরিবার না মেনে নেয় তাহলে? মেনে না নিলে যা হবার সেটাই হবে। ওদের পরিবারের কথা ভাববি না। ওর পরিবারের সদস্যরা ওদের কথা ভাবলো না, তাহলে ওরা কেন ওনাদের কথা ভাববে? তারপরেও কি, তোরা যেতে চাইলে যাবি, না হলে যাবি না। বন্ধুর বিপদের সময় সাথেই না থাকতে পারি, তাহলে কিসের বন্ধুত্ব? পরশু রেডি থাকবো। বাসায় থেকে নিয়ে যাস। বাসায় যেতে পারবো না, তোরা সকালে বাস স্টপে দাঁড়াবি, সেখান থেকে নিয়ে যাব। ঠিক আছে। ওদের সাথে আরো কিছু সময় বসে থাকার পর বাসার দিকে রওনা দিব। তখন জান্নাতের কথা মনে পড়তে পকেট থেকে ফোনটা বের করে জান্নাতকে কল দিলাম। কি করছো? আপনি কি আমাকে কল দেওয়া বন্ধ করবেন না? একদম না, কল দেওয়া বন্ধ করলে তোমার সাথে আমার প্রেম হবে কি করে? আপনার সাথে কখনো প্রেম হবে না। আর যদি হয়? হবে না। সেটা সময় বলে দিবে। এখন বলো, তোমাকে বারণ করা সত্ত্বেও ওই নিলয়ের সাথে কথা বলো কেন? সেটা আমার ইচ্ছা। একসাথে বসে খাওয়াটা কি ইচ্ছা? মানে কি বলতে চান আপনি? কি ভেবেছ আমি কিছুই জানি না? রাতে দুজন একসাথে খাবার খেলে? আপনি জানলেন কি করে? আগেও বলেছি, এখনো বলছি, তুমি কি করো করো সব আমি জানি। এখন দেখছি আমাকে কিছু একটা করতে হবে। কি করবেন আপনি? অপেক্ষা করো, জানতে পারবে। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিয়ে সিম বন্ধ করে দিলাম। বাসায় এসে দিনটা কোনো রকম পার করলাম। পরের দিন সকালে নাস্তা শেষ করে কলেজে আসলাম। আজ একটু সকাল সকাল চলে আসছি, বন্ধুদের মধ্যে কেউ আসেনি। ক্লাসে আসতে যাব, তখনই রিয়ার সাথে দেখা। অনেকদিন পর মেয়েটার সাথে দেখা, তাছাড়া এমনিতেই বেশি কথা হয় না। হাই, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। আপনার সাথে ঠিক মতো কথা বলতে পারি না। কিছু বলতে চাও নাকি? তেমন কিছু না, এমনি খোঁজ খবর আর কি। ও চলো, ওই দিকটায় বসি। চলেন, একটা স্থানে বসার পর। তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, ছোট ভাই আর আমি। আপনার? আমার অনেকটাই বড় পরিবার। কিছুদিন পর নতুন একটা অতিথি আসতে চলেছে। কিভাবে? আব্বা, আম্মু, ভাইয়া আর ভাবি। ভাবি 7 মাসের প্রেগনেন্ট, তাই নতুন একটা অতিথি আসবে। আপনারা ট্যুরে কেমন এনজয় করলেন? অনেক। তুমি যাওনি? রিয়ার সাথে আরো কিছু সময় কথা বলার পর ক্লাসের দিকে হাঁটা দিব, তখন রাহুলের ডাকে ঘুরে দাঁড়ালাম। রাহুল কলেজে চলে আসছে, কিন্তু বাকি দুটোর কোনো খোঁজ নেই। আচ্ছা, এত সকাল সকাল কেন? এমনি চলে আসছিলাম। ওরা দুইজন আসেনি? এখনো আসেনি, আর আসবে কিনা সেটাও জানি না। আমাকে কল দিয়েছিল আসবে। ওহ, চল ক্লাসে যাই। হ্যাঁ চল। তারপর দুজন কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। দুটো ক্লাস করে শান্তভাবে বসে আছি, কেননা এখন জান্নাতের ক্লাস। মেয়েটা তো ম্যাডাম এমনিতে ভালো হলেও প্রচুর খিটখিটে স্বভাবের। সবার সাথে সুন্দর করে কথা বললে যে কেউ তার কথা শুনতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য হবে, কিন্তু তার বদরাগের জন্য স্টুডেন্টদের মধ্যে অনেকেই তাকে ভয় পায়। এসব ভাবতে ভাবতেই জান্নাত ক্লাসে আসলো। আজকেও নতুন একটা শাড়ি পরে আসছে।
খুব একটা সাজে না, আসলেও আমার কাছে ভালোই লাগছিল। আমার কাছে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে ভিতরের সৌন্দর্যটাই অধিক আকর্ষণীয়। ক্লাস শেষ হতেই জান্নাত আমার দিকে তাকালো। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে। হঠাৎ এমন কথা শুনে আকাশ থেকে পড়লাম। সরি, মাথায় আকাশ ভেঙে পড়ল। যে সবসময় তুই করে কথা বলে আজ সে কিনা তুমি করে বলছি। আহা, আমার এত ভালো লাগছে কেন। আবারও বলল, আমার সাথে বাহিরে আসো। আই কামিং। বলেন, কি বলবে? তুই 2টা দিন বাসা থেকে বের হোস না। তুই করে যদি বলতেন তাহলে ক্লাসে তুমি করে বলার দরকার ছিল। বাহ, রাগ করছিস নাকি? ওকে, এখন থেকে তুমি করেই বলবো। হ্যাপি? হ্যাঁ বউ। হারামি, কি বললি? মুখ ফসকে বের হয়ে গেল। এখন বলো, 2টা দিন বাসায় থাকবো কেন? আমি বলছি তাই। এটা সম্ভব না। আগামীকাল আমরা বন্ধুরা মিলে ঢাকাতেই যাচ্ছি। ঢাকাতে কেন? বিয়ে বাসায়। আমার সাথে নিয়ে যাবে, আমারও কিছু কাজ আছে ঢাকাতে। কি কাজ? গেলেই জানতে পারবে। ঠিক আছে, রেডি হয়ে থেকো। জান্নাতের সাথে কথা বলা শেষ করে ক্লাসে চলে আসলাম। তবে জান্নাতের এমন ভাবে কথা বলা নিজেকে পাগল করে দিচ্ছে। যথারীতি সবগুলো ক্লাস করে কলেজ থেকে বাসায় চলে আসলাম। রাতে সবকিছু গুছিয়ে নিয়ে ঘুমিয়ে গেলাম। ভাবিকে বলে রেখেছিলাম সকাল হতেই যেন আমাকে ডেকে দেয়, তাই ভোর হতেই ভাবি রুমে এসে ঘুম থেকে জাগিয়ে দিল। ওই উঠ, পরে বলবি ডেকে দিইনি। উঠছি। ফ্রেশ হয়ে নে, আমি খাবার গরম করে দিচ্ছি। ওকে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। এখন সবাই ঘুম থেকে ওঠেইনি, কিন্তু আমাকে যেতে হবে। পরে জ্যামে পড়লে জীবন তেনা তেনা হয়ে যাবে। নাস্তা করার পর আব্বু আম্মুর রুমে গিয়ে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। ভাইয়াকে বললাম না, কারণ রাতে ভাইয়াকে বলে রেখেছিলাম আর এখন ওকে ডিস্টার্ব না করাটাই বেটার। প্রথমে জান্নাতের বাসায় আসলাম। ও মা, এ কি, জান্নাত দেখি আগে থেকে রেডি হয়ে আছে। ভালোই হয়েছে, অপেক্ষা করতে হয়নি। জান্নাতকে সাথে নিয়ে বাস স্ট্যান্ড থেকে হারামিদের নিয়ে রওনা দিলাম। জান্নাত আর আমি সামনে বসছি আর ওরা 3জন পিছনের সিটে। বললে না কেন যাচ্ছ? কাজ আছে বলছিলাম তো। কি কাজ? একজনের সাথে দেখা করা। কার সাথে? ফয়সাল, তুমি চিনবে না। সে তোমার কি হয়? বয়ফ্রেন্ড। তাহলে ওর জন্য তুমি আমার রিজেক্ট করছো? ওর জন্য করবো কেন? আর তুমি আমার থেকে ছোট, বড় বা সমবয়সী হলে মেনে নিতাম। তোমার বয়ফ্রেন্ডের যদি রিলেশন থাকে? ও একদম এমন না। মনে করো আছে, তাহলে? যখন কাটা তখন দেখা যাবে। সবাই টুকটাক কথা বলতে বলতে 3টার দিক অয়নের বাসায় চলে আসলাম। জান্নাত, তুমি কোথায় যাবে এখন? হোটেলে। সমস্যা হবে না তো? হলে ফয়সালকে কল দিয়ে নিব। ও, কথায় কথায় ওর কথা বলার কি আছে? আমি আসছি, বাই। বাই। আর শোনো। কি? ফয়সালের পিক দাও তো। এই যে। ওর সাথে দেখা করছো কখন? আগামীকাল। কেন? এমনি। তুমি যে ওর সাথে দেখা করবে সেটা যেন ও না জানে। আমিও তোমার সাথে যাব। কেন? সারপ্রাইজ দিব। ঠিক আছে, বলবো না। জান্নাতকে কেন জানি যেতে দিতে মন চাইছিল না, কিন্তু আটকানোর সাধ্য আমার নেই। এই কয়েকদিনের ব্যবহারে ভেবেছিলাম হয়তো আমায় ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা আর হলো না। অনেকটাই কষ্ট হচ্ছিল, তবে সেই কষ্টটাকে ভিতরেই রেখে দিলাম। বন্ধুদের সাথে অয়নের বাসার ভিতরে যেতেই অয়ন আমার কাছে আসলো। আঙ্কেল, আন্টি কোথায়? শাশুর বাসায় গেছে। বিয়ে করবে? পরশু। তুই যাস নাই কেন? এখানে গিয়ে আমি কি বাল করব? এমনিতেই অর্পে অন্য কারো হতে চলেছে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস তো? ভাসি। তাহলে এখন রেডি হ, আমরা তোর চাচুর বাসায় যাব। ফ্রেশ হয়ে নে। সেটা দরকার নেই, তুই রেডি হ। ঠিক আছে। বসে ভাবতে লাগলাম কি করা যায়। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসি। অর্পির কথা অয়ন আমাদের বলল, কখনো দেখা হয়নি। এইসব ভাবতে ভাবতে অয়ন বেরিয়ে আসলো। হয়ে গেছে। ঠিক আছে, চল। এখন অয়নকে নিয়ে বেরিয়ে পড়লাম। মাথায় 2টা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিভাবে বিয়ে আটকানো যায়,
আরেকটা জান্নাতকে নিয়ে অয়নের চাচুর বাসায় বেশি দূরে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। অয়নকে সাথে নিয়ে সবাই বাসার ভিতরে গেলাম। আঙ্কেল আন্টি আমাদের দেখে অবাক হয়ে আছে। ওনাদের সালাম দিয়ে আগে একটা রুমে গেলাম। অনেক ক্লান্ত লাগছিল, তাই নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অয়নকে ডাকলাম, এদিকে আয়। বল। আঙ্কেল আন্টি তোর চাচু চাচিকে একটা রুমে আনার ব্যবস্থা কর, আর আমি একটু অর্পের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আই। চল, একটা রুমে নিয়ে গেল। আগেই বলেছি অর্পিকে কখনো আমি দেখিনি, তাই চিনিও না। নিলয়, এ হলো অর্পিত, আর অর্পি এ হলো নিলয়, যাদের কথা তোকে বলতাম। হাই। হ্যালো ভাইয়া। তোরা কথা বল, আমি ওনাদের দেখছি। খুব তাড়াতাড়ি? ঠিক আছে। একটা সত্যি কথা বলতে পারবে? জি বলুন। অয়নকে ভালোবাসো? তাহলে বিয়ে করছো না কেন? আব্বুর কথা ভেবে। আর অয়নের ভালোবাসার কি হলো? অর্পের সাথে কিছুটা সময় কথা বলার পর অয়ন এসে আমাদের ডেকে একটা রুমে নিয়ে গেল। অপরিচিত কেউ নেই, ওদের আব্বু আম্মু আর আমরা বন্ধুরা। আঙ্কেল, আপনাদের সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। জানি না আপনাদের কাছে এটা শুনতে কেমন লাগবে, কিন্তু এটাই সত্যি যে অয়ন আর অর্পি একজন আরেকজনকে ভালোবাসে। কি বলছো? কি এসব? ঠিকই বলছি চাচ্চু, ওরা ছোট থেকেই ভালোবাসে। তোমরা তাহলে এটা বলার জন্য এসেছো? কিন্তু চাচ্চু, আমি আর কিছু শুনতে চাই না, তোমরা এখন যেতে পারো। আমরা চলে যাব, বাট আমাদের কথাটা একবার শুনুন প্লিজ। নিলয়, তুমি বলো। আঙ্কেল, ওরা চাইলে কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করতে পারতো, তবে সেটা করেনি। সেটা শুধুমাত্র আপনাদের মান সম্মানের কথা চিন্তা করে। ওরা ছাড়া আপনাদের আর কোনো সন্তান নেই। যদি ওরা হঠাৎ কিছু খারাপ কিছু করে তখন কি হবে? সবাইকে তখন পস্তাতে হবে। আর যদি আপনারা ওদের মেনে নেন, তাহলে ওদের সাথে আপনারাও সুখে থাকবেন, কারণ সন্তানের সুখেই বাবা মায়ের সুখ। অর্পি, অয়ন, এদিকে আয়। বলো। তোরা কি আমাদের এটা আগে থেকে বলতে পারলি না? আমাদের সম্মানের কথা খুব ভাবিস, তাই না? আসলে আব্বু। কোনো কিন্তু না, পরশু তোদের বিয়ে। এত সহজে আঙ্কেল মেনে নিবে ভাবতেই পারেনি। অয়ন আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পরের দিন জান্নাতের কলে ঘুম থেকে উঠলাম। হ্যাঁ বলো। কোথায় তুমি? অয়নের চাচুর বাসায়। তোমাকে SMS-এ একটা ঠিকানা দিছি, তাড়াতাড়ি চলে আসো। কেন? ফয়সালের সাথে দেখা করব, আর আমি এখনো ওকে বলিনি আমি ঢাকায় আছি। গুড, আমি আসছি। দ্রুত রেডি হয়ে আঙ্কেল আন্টিকে বলে গাড়ি নিয়ে জান্নাতের দেওয়ার ঠিকানায় রওনা দিলাম। গতকাল রাতে সবাই অনেক রাত জেগেছিলাম, তাই সবাই এখনো ঘুমিয়ে আছে। প্রায় 45 মিনিট পর জান্নাতের দেওয়ার ঠিকানাতে আসলাম। সেখানে বেশি কথা না বলে জান্নাতকে গাড়িতে তুলে ড্রাইভ করতে লাগলাম। কোথায় যাচ্ছি এখন? ওদের বাসায়। ওহ, জান্নাতের কথা মতো একটা বাসার সামনে আসলাম। তেমন কোনো লোকজন নাই, অনেকটাই নিরিবিলি পরিবেশ। যখনই জান্নাত গাড়ি থেকে নেমে যাবে, তখন বাসা থেকে একটা ছেলে আর একটা মেয়ে বের হয়ে আসলো। ওনারা কারা? ফয়সাল, বাট মেয়েটাকে চিনি না। ওর জিএফ হবে হয়তো। মোটেও না। তুমি গাড়িতে বসে থাকো, আমি আসছি। কোথায় যাবে? দেখতেই পাবে। আর তোমাকে কল দিলাম, রিসিভ করো, তাহলে আমাদের সব কথা শুনতে পারবে তুমি। ঠিক আছে। পাশে থাকা গোলাপ গাছ থেকে একটা গোলাপ নিয়ে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসলাম। তোমাকে আমার অনেক ভালো লাগে। যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। হবে কি আমার রাত জাগা চাঁদ দেখার সঙ্গী? ও হ্যালো, এটা আমার গার্লফ্রেন্ড। আপনার? হ্যাঁ। কতদিনের রিলেশন? 2 বছরের। আপনার কি একটাই গার্লফ্রেন্ড? হ্যাঁ, আর অন্য কাউকে প্রপোজ করেন। আমি কিছু বলতে যাব, তার আগেই ঠাস ঠাস দূরে শব্দ হলো। হ্যাঁ, জান্নাতের লসুপেটাকে মারছে। শালা বদমাস, তোর লজ্জা করে না এমন করতে? আজ নিলয় না থাকলে আমি জানতেই পারতাম না তোর আসল চরিত্র। আর একটা কথা বলবি তো মেরে ফেলবো, জানোয়ার কথাকার। কখনো আমার চোখের সামনে আসবি না। আর কোনো কথা না বলে জান্নাত আমার কলার ধরে গাড়িতে নিয়ে আসলো। জান্নাত আমার কলার ধরে গাড়িতে নিয়ে আসলো। যা বাবা, আমি আবার কি করলাম? আমার মতো নিষ্পাপ ছেলেকে এভাবে ধরে আনার কি আছে?
তোমার বয়ফ্রেন্ডের কলার ধরো। ও আমার এক্স, আর কখনো ওর সাথে আমাকে বলবি না। ভালোই হলো, এখন আমরা স্বামী স্ত্রী। 6 মাসের জন্য। 6 মাস পর তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। কেন? সময় হলে জানতে পারবি। সময়টা কবে আসবে? জানি না। এখন কোথায় যাবে? বাসায় যাব। বিয়েটা দেখে যা। তুই দেখ, তাতে আমার কি? আমি কি তোকে বারণ করছি নাকি? তুমিও থেকো না প্লিজ। পারবো না। ওহ, আমার কথা কেন শুনবে? এখন যদি ফয়সাল বলতো তাহলে তো ঠিকই রাজি হতে। তোরে কইছে হুম। ঢং করতে হবে না, বিয়ে বাসায় চল। ওকে ডার্লিং। কি বললি কুত্তা? ডেভিল বলতে ডার্লিং হয়ে গেল। এখন কথা বাদ দে। ওকে, ড্রাইভ করতে লাগলাম আর জান্নাত চুপচাপ আনমনে বসে আছে। আমি কিছু বলার আগেই ও নিজে থেকেই আমাকে বলল, একটা প্রশ্ন করি। করো। ফয়সালের সাথে এমন করার পরেও আমার কষ্ট হচ্ছে না কেন? কারণ তুমি ওকে কখনোই ভালোই বাসনি। ভালোবাসতাম, কিন্তু তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা প্রকৃতপক্ষে শুধু একটা মোহ মাত্র। তুই এত কিছু কিভাবে জানিস? কয়টা গার্লফ্রেন্ড ছিল তোর? ছিল না, তবে এখন একটা বউ আছে। আবার বউ? 6 মাস পর তো চলেই যাব। ততদিন না হয় আমার সাথে সুন্দর আচরণ করো। তোমাকে প্রমিস করছি 6 মাস পর যখন তুমি আমাকে ডিভোর্স দিবে তখন আমি ভুলেও তোমার সামনে যাব না। আমি চলে যাওয়ার পর কষ্ট পাবি না? সেটা তখনই বুঝতে পারবো যখন তুমি আমার জীবন থেকে হয়তো কখনো দূরে চলে যাবে কোথাও। আমাদের বিয়েটা যদি প্রকাশ করি তাহলে অনেক বড় ক্ষতি হবে, যেটা আমি চাই না। জানি না তুমি কোন ক্ষতির কথা বলছো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যেদিন তুমি আমাকে ছেড়ে যাবে সেটাই আমার জীবনের সব থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জান্নাত কিছু বলতে যাবে, তখন ওকে থামিয়ে দিয়ে গাড়ি থেকে নামতে বললাম, কারণ কথা বলতে বলতে অয়নের হবু শ্বশুর বাড়ি চলে আসছি। বাসার ভিতরে গিয়ে আন্টির সাথে দেখা। নিলয়, মেয়েটা কি বাবা? আন্টি, উনি হচ্ছে আমার আন্টি, আমি নিলয়ের ফ্রেন্ড। আমি ঢাকাতেই আসছিলাম, হঠাৎ ওর সাথে দেখা হলো, তাই ও আমাকে নিয়ে আসলো। খুব ভালো করেছিস নিলয়। ওটি শুনো তো, হ্যাঁ বড় মা বলো। মেয়েটাকে তোর রুমে নিয়ে যা। ঠিক আছে। যাও মা, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা নাস্তার ব্যবস্থা করছি। কথা না বাড়িয়ে বাড়িতে অর্পি জান্নাতকে নিয়ে রুমে নিয়ে গেল। বিকেল হতেই বাসাটা মেহমান দিয়ে ভর্তি হয়ে গেল। অনেকেই অবাক হচ্ছে অয়নের সাথে বিয়ে হচ্ছে বলে। বন্ধুরা মিলে ছাদে গিয়ে হলুদের স্টেজ সাজাতে লাগলাম। অনেকটা সময় কাজ করার পর কয়েকটা মেয়ে ছাদে আসলো। সবাই ভালোই কাজ করছেন, কোথাও যেন কোনো কমতি না থাকে। ওই সেমটি, আমাদের কি তোর কাজের লোক মনে হচ্ছে নাকি? তোকে কেন কাজের লোক মনে করব? ওনারা কাজের লোক না। না, ওরা আমার বন্ধু। মজা নিস? এই মেয়ে, কি নাম তোমার? নাম শুনে আমার কি কাজ? অয়নের বিয়ের সাথে তোমার বিয়ে দেব। আমার বিয়ে নিয়ে আপনাকে ভাবতে হবে না। দোস্ত, তোরা কিছু মনে করিস না, ও হচ্ছে রিমি, আমার ফুফাতো বোন। ঠিক আছে। আমি কি আপনাদের সাথে জয়েন্ট হতে পারি? মেয়েরা গ্রহণযোগ্য নয়। ওরা সবাই চলে যাবে, শুধু আমিই থাকবো। রাহুল রেখে দে। ঠিক আছে, ওনাদের যেতে বলেন। দোস্ত তোরা যা, আমি এখানে একটু কাজ করি। ঠিক আছে। অনেকটা সময় কাজ করার পর, আপনার কি মন খারাপ? না তো। তাহলে চুপচাপ আছেন যে? আপনি বুঝবেন না। বুঝিয়ে বললে ঠিকই বুঝতাম। একটা মেয়েকে ভালোবাসি, ওর আচরণ দেখে আমার কেন জানি মনে হয় সে নিজেও আমাকে ভালোবাসে, কিন্তু কিছু বলছে না। আর আজ সকালে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, সেসব নিয়ে একটু ভাবছি। এটা কোনো ব্যাপার হলো নাকি? মানে? তাহলে শুনুন। এটা করলে আপনার ফ্যামিলি আমাকে অন্য কিছু ভাববে। একদম ভাববে না। কিন্তু কোনো কিন্তু না, আমি যেটা বললাম সেটাই হবে, না হলে আমি তাকে উল্টাপাল্টা বলবো। ঠিক আছে, আমি রাজি। আপনার নাম জান্নাত, রাইট?
টুকটাক কথা বলতে বলতে সন্ধ্যার আগেই কাজ শেষ করে নিচে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা নীল পাঞ্জাবি পরলাম। রুম থেকে বের হতে জান্নাতের সাথে দেখা, শুধুমাত্র কালো কালারের একটা শাড়ি পরেছে, এছাড়া আর কোনো সাজুগুজু করেনি। আমিও ঠিক এমন জান্নাতকেই চাই। দেখতো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর। তোমাকেও একদম কিউট লাগছে। থাক, পাম দেওয়া লাগবে না। মোটেও পাম দিচ্ছি না। বাদ দাও, উপরে চলো। হুম। সবাই আগে থেকে উপরে ছিল। দুজনকে একসাথে বসিয়ে হলুদ দিচ্ছি। আমি আর জান্নাত একসাথে দাঁড়িয়ে আছি, তখন রিমি আসলো। হাই, হ্যালো। তোমার সাথে কিছু কথা আছে। বলো। বলো। অনেকটা পার্সোনাল কথা। ওহ জান্নাত, তুমি একটু অপেক্ষা করো, আমি ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে। আমরা দুজন জান্নাতের থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। সত্যি বলতে তেমন কোনো কথাই নেই আমাদের মাঝে, শুধু জান্নাতের রিয়াকশন দেখার জন্য এমনটা করা হচ্ছে। রিমির সাথে বেশ হেসেই কথা বললাম, কিন্তু জান্নাত আমাদের দেখেও না দেখার মতো হলুদ দেয়া দেখতে ব্যস্ত। তাই রিমিকে বলে আবার জান্নাতের কাছে এলাম। এমন ভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে লক্ষ্য করেনি। তুমি হলুদ দিবে না? তুই আর ওই মেয়েটাই দে, আমার দিতে হবে না। রিমি তো আগে দিয়েছে। এখন তুই দে। তুমি দিবে না? না। কেন? সেটা না জানলেও চলবে। চলো। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে হলুদ দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমি অয়নের সামনে বসলাম আর জান্নাত আরপির সামনে। দুজন ওদের হলুদ মেখে দিয়ে পুনরায় দাঁড়িয়ে এক পাশে গেলাম। তুই আমার হাত ধরলি কেন? তুমি বারণ করনি কেন? ভাবলে হচ্ছে কিছুটা। ওই মেয়ের সাথে এত হাসির কি কথা থাকে? হাসির কথা বললে তো হাসি পাবেই, তাই না? ওই মেয়ের সাথে আর কখনো হেসে হেসে কথা বলবি না। কেন? আমি বলছি তাই। যদি না শুনি? তোর বাপ শুনবে, হারামি। ঠিক আছে, আমার বাপকেই বলো। তোকে আমি। দীর্ঘ সময় হলুদ পর্ব চলার পর শেষ হতেই সবাই নিচে নেমে গেল, সাথে জান্নাতও। তবে আমরা বন্ধুরা উপরে আছি। সারাদিন সিগারেট খাওয়া হয়নি, তাই সবাই মিলে সিগারেট ধরালাম। হঠাৎ জান্নাতের কথা মনে পড়তেই কল দিলাম। ঢাকাতে কি করছো তুমি? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। যদি বিয়ে থেকে নীলয় উদাও হয়ে যায়? হোয়াট? আপনি এটাও জানেন? ইয়েস ডার্লিং। আর এটাও জানি না যে আজ নতুন করে ব্রেকআপ হয়েছে আমাদের। জানেন, ভালো, রাখছি। আমাকে কিছু বলতে না দিয়েই কেটে দিল। কল কেটে দেওয়ার নতুন করে কিছু ভাবলাম না। বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে সবাই নিচে আসলাম। বলাই বাহুল্য, জান্নাত অর্পির রুমে অর্পির সাথে ঘুমাবে। অনেকটাই ক্লান্ত লাগছিল, শরীরে গাটা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন রিমির ডাকে ঘুম থেকে উঠলাম। রুমে আমি আর রিমি ছাড়া আর কেউ নেই। এই মেয়ে এখানে কি করছে, আর হারামি গুলাও বা কোথাও? রিমিকে কিছু বলতে যাব, তার আগে জান্নাত রুমে আসলো। আমাদের দুজনকে একসাথে দেখে অনেকটা রাগান্বিত চেহারায় তাকিয়ে আছে। এখনই আমাদের আস্ত খেয়ে ফেলবে। পরক্ষণে মাথা নামিয়ে বলল, তোমার সাথে কথা ছিল। তোমরা কথা বললো, আমি আসছি। হ্যাঁ বলো। মারলে কেন? ওই মেয়ের সাথে একা একা কি কাজ থাকে তোর? কেন আসছিল? আমি কি করে বলবো? ঘুম থেকে উঠে দেখি সে রুমে আছে। কিছু বলতে যাব, তার আগেই তুমি চলে আসলে, আর এসে থাপ্পড় খেলাম। একদম ঢং করবি না। আর তুই ওর মেয়ের সাথে কথা বলতে পারবি না। কেন পারবো না? আমি বলছি কথা বলবি না, ব্যাস। এত প্রশ্ন করার কি আছে? শুনতেও পারবো না? না, পারবি না। আচ্ছা। জান্নাত চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। হারামিরা সবাই বাইরে টুকটাক কাজ করতে ব্যস্ত। আমিও বসে না থেকে ওদের সঙ্গ দিলাম। এই রিমি মেয়েটার সাথে যতই কথা বলতে চাই ততই সে কথা বলে। বিয়ে বাসা বলে কিছু বলতে পারছি না। ওদিকে আমাদের কথা বলা দেখে জান্নাত কেমন একটা আগ্নেয়গিরিময় চোখ নিয়ে তাকিয়ে আছে। রাতে বিয়েটা শেষ হওয়ার পর আমি আর জান্নাত দাঁড়িয়ে আছি, তখন রিমি আসলো। কিছু বলবে? হ্যাঁ। বলো। আলাদাভাবে বলি? সেটা দরকার নেই। নিলয়, তোমার সাথে আমার কথা আছে। রুমে চলো। টানতে টানতে রুমে নিয়ে আসলো।
কি হলো, এমন করছে কেন? তোর ব্যাগ কোনটা? ওই তো কালোটা। চল কোথায় যাব? বাসায়। কি বলছো এখন? যাব কেন? কেন? তুই এখানে থেকে ওই মেয়ের সাথে প্রেম প্রীতি করবি বুঝি? তোমার সমস্যা কি? তোমার সমস্যা ঠিক এটাই, সবসময় উল্টাপাল্টা কথা নিয়ে চিন্তা করো। আমি বললে উল্টাপাল্টা, আর ওই মেয়ে বললে সব ঠিক আছে। আমি কি সেটা একবারও বলেছি? বলা তো যায় না। তুই যদি ওই মেয়ের সাথে সবার আড়ালে খারাপ কিছু করিস। কি বোঝাতে চাইছো তুমি? যেটা তুই বুঝেছিস, সবার আড়ালে মানুষ তো নষ্টামি করে বেড়ায়। ঠাস, তোমাকে ভালোবাসি বলে সব কথা সহ্য করতে পারবো না। যদি কোনো মেয়ের সাথে এমন করারই ছিল তাহলে তোমাকে ভালোবাসতাম না। কুত্তা, তুই আমার গায়ে হাত তুললি। আমি এখন এই বাসা থেকে চলে যাব। আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। তুই হাত ছাড়বি না, ছাড়বো না। জান্নাতের অন্য হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করে হাতটা ছাড়িয়ে নিল। এই রাতের বেলা জান্নাতকে একা ছাড়া ঠিক হবে না, তাই ওর পিছু পিছু আমিও বাইরে চলে আসলাম। জান্নাত বাইরে এসে সোজা গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়িতে উঠতেই মারতে শুরু করলো। কি হলো, এভাবে মারছো কেন? তুই গাড়ি থেকে নাম। নামবো কেন? তুই থাক কুত্তা, আমি নিজেই নামছি। কোথায় যাচ্ছ? জাহান্নামে যাই। তাহলে আমার কি হবে? অন্য মেয়েরা আছেই তো। ধুর, আবার সেই অন্য মেয়ে। তুই গাড়ি চালাবি? এত রাতে বাসায় যাব? হ্যাঁ, যেতে হবে। সবাই কি ভাববে? তাহলে আমি একাই যাই। সেটার দরকার নেই, আমি চালাচ্ছি। কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করলাম। এই মেয়েকে দিয়ে একদম বিশ্বাস নেই, কখন কি করে বসে নিজেই জানে না। জান্নাতকে কিভাবে বোঝাবো আমি নিজেও বুঝতে পারছি না। একবার এত ভালোবাসা, আবার কখনো ডিভোর্স নিয়ে কথা বলা। মাথায় কখন কোন পেত্তি যাবে আল্লাহ ভালো জানেন। অনেকটা পথ ড্রাইভ করার পর লক্ষ্য করলাম জান্নাত আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় অনেক বেশি নিষ্পাপ লাগছিল। কি বলবে এখন? এই মেয়ের অতটা বদরাগী, নিষ্পাপ আর মলিন চেহারা দেখে নিজে অন্য আরেকটা রাজ্যে হারিয়ে যেতে লাগলাম। গাড়ি থামিয়ে জান্নাতের এমন মায়াবিনী চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। কোনোভাবেই দেখার শেষ হচ্ছে না। জান্নাতের কপালে একটা ভালোবাসা এঁকে দিয়ে আবার ওর মাথাটা আমার কাঁধে রেখে ড্রাইভ করতে লাগলাম। রাতের বেলা তাই তেমন জ্যাম ছিল না। জান্নাতের বাসার সামনে এসে ওকে জাগিয়ে তুলতে লাগলাম। কয়েকবার ডাকার পরেও কোনো কথা বলছিল না, হয়তো অনেক বেশি ঘুমিয়ে আছে। কোনো উপায় না পেয়ে কোলে নিয়ে বাসার ভেতরে ঢুকলাম। জান্নাতের রুমে আগে থেকে চেনা বিদায় সোজা রুমে গিয়ে গেলাম। বিছানায় শুয়ে পা থেকে জুতা খুলে দিলাম। নিজের অনেক ঘুম লাগলো। জান্নাতের এমন চেহারা দেখে ঘুম বাবাজি বিদায় নিয়েছে। হাত দিয়ে জান্নাতের গাল দুটো স্পর্শ করতেই একটু কেঁপে উঠল। না, এখানে থাকা আর ঠিক হবে না। জান্নাতকে একটা চুমু দিয়ে বাইরে এসে গাড়িতে উঠে বাসায় চলে আসতে যাব, তখন হাতে ফোন নিতেই দেখলাম বন্ধুদের অনেক মিসড কল উঠে রয়েছে। জয়ের নাম্বারে কল দিলাম। শালা কোথায় তুই? বাসায় চলে আসছি। বাসায় চলে গেছিস মানে? আমাদের কাউকে কিছু না বলে চলে যাওয়ার মানে কি? এখন আমরা কি করব? তোরা পরশু চলে আয়। ঠিক আছে। রাখছি, বাই। বাই। তারপর গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখলাম জান্নাতের কল। হ্যাঁ বলো। কি করছো? এত সকালে মানুষ কি করে? এখন সকাল তো নয়তো কি? 10:30 বাজে। তো কি হয়েছে? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও। রাখছি। ঠিক আছে, বাই। বললেই হলো নাকি? রাতে ঘুমাতেই পারিনি, এখন আবার এত তাড়াতাড়ি উঠতে হবে? কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলাম। না জানি আবার কখন কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিবে। আবার ঘুমিয়ে গেলাম। বিকেল বেলা একা একা ভালো লাগছে না। বাইরে বের হয়ে আড্ডা দিব, সেটাও হচ্ছে না। বন্ধুরা এখনো ঢাকাতেই আছে। ছাদে গিয়ে একা একা বসে গান শুনতে লাগলাম। গত রাতে জান্নাতের সাথে কথা বলা হয়নি, মনে পড়তেই জান্নাতকে কল দিলাম। গত রাতে নীলার সাথে কি করছিলে? যেটা খুশি সেটা করব, তাতে আপনার কি? আমি খারাপ কিছু করি, তুমি কি সেটা চাও? যা ইচ্ছা সেটাই করেন, আমার কি? সত্যিই করব। কি করবেন আপনি? নিজেই দেখতে পারবে। বাই। কল কেটে দিয়ে নিচে চলে আসলাম। নীলয়, এদিকে আয় তো। বলো।
বাজার থেকে কিছু সবজি কিনতে যেতে হবে। অন্য কাউকে বলো। অন্য কেউ নেই, তুই নিজেই একটু ঘুরে আয়। লিস্ট দাও। এই নে। ঠিক আছে, যাচ্ছি। আম্মু থেকে বিদায় নিয়ে বাসার বাইরে আসলাম। গাড়ি নিয়ে বাজারে গেলে সমস্যা হবে, তাই বাইক নিয়ে বের হলাম। কিছু সময় চালানোর পর হঠাৎ করে সামনে একটা রিক্সা চলে আসে। নিজেকে সামলাতে না পেরে ডিরেক্ট রিক্সার সাথে বাজিয়ে দিলাম। খুব একটা জোরে চালাচ্ছিলাম না, তাই বেশি কিছু হয়নি, শুধু হাতে এবং পায়ে একটু কেটে গেছে। প্রথমে রিক্সাওয়ালার প্রতি রাগ হলেও পরক্ষণে রাগটা মিলিয়ে গেল, কারণ এখানে কারোরই দোষ ছিল না। তবু রিক্সাওয়ালা মামা এগিয়ে আসলো। মামা, আপনার কিছু হয়ে যায় নাই তো? তেমন কিছু হয়নি। মামা দেখেন, আপনার হাত থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। সমস্যা নেই, বাসায় গিয়ে ব্যান্ডেজ করে নিব। আপনি একা একা যাইতে পারবেন? এ অবস্থায় যেতে পারবো না, একটা রিক্সা করে যেতে হবে। তুমি চলে যাও। আপনি আমার রিক্সায় ওঠেন। না মামা, ঠিক আছে, তোমার কোনো দোষ নেই, তাই তুমি যেতে পারো। আমি গেলে আপনি যাইবেন কি করে? বাসায় কল দিচ্ছি। মামা চলেন না, আপনার নামাই দিয়ে আসি। রিক্সাওয়ালা মামার কথাটা শুনে নিজেরও যেতে ইচ্ছা করছিল। ড্রাইভারকে কল দিয়ে অ্যাক্সিডেন্ট স্থান থেকে বাইকটা নিয়ে যেতে বললাম। রিক্সায় উঠে বসলাম। চলো মামা। আপনার ঠিকানাটা বলেন, আমি লয়ে যাইতেছি। তুমি চলো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। মামা, তোমার বাসায় কে কে আছে? একটা ছেলে, একটা মেয়ে, বউ আর আমি। ছেলে মেয়ে কি করে তোমার? মায়া ক্লাস 4-এ পড়ে, আর ছেলে এখনো অনেক ছোট। মামা, বামে চলো। ঠিক আছে। তোমার গ্রামের বাসা কোথায়? নেই, বস্তিতে থাকি। ওহ, মামার কথা আর ব্যবহার দেখে অনেক বেশি অবাক হয়েছি। যেখানে সমাজের বিত্তশালী লোকজন নিজেদের দোষ থাকার পরেও সেটা অস্বীকার করে এড়িয়ে চলে, আর সেখানে রিক্সাওয়ালা মামার কোনো দোষ না থেকেও আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। সমাজের সেই সব মানুষদের আজ বলতে ইচ্ছে করছে, এদের দেখে শিক্ষা নাও। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রিক্সাওয়ালা মামা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে যেতেই আম্মু আর ভাবি এগিয়ে আসলো। এসব কি করে হলো? অ্যাক্সিডেন্ট করেছিলাম। সাবধানে গাড়ি চালাতে পারিস না? আম্মু, আমি সাবধানে চালাচ্ছিলাম। তাহলে এমন হলো কি করে? আম্মু, এসব বাদ দাও। নিলয়, আমার রুমে আয়, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। হ্যাঁ চলো। ভাবির রুমে এসে হাত ব্যান্ডেজ করার পর পকেট থেকে ফোন বের করে জয়কে কল দিতে যাব, তখনই হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। দূর, শালার কপালটাই খারাপ। মোবাইলের দিকে তাকাতে দেখলাম ভেঙে গেছে। তবুও ভাঙা ফোনটা হাতে নিয়েই রুমে চলে আসলাম। ফোন ছাড়া নিজেকে কেমন যেন রোবট সাথে এলিয়েন মনে হয়েছে। এরই মাঝে 2 দিন পার হয়ে গেলেও কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আর করবোই বা কি করে? যেটা দিয়ে যোগাযোগ করব সেটাই হার্ট অ্যাটাক করছে। না, এভাবে আর চলবে না। আম্মুর থেকে ওনার ফোনটা নিয়ে রুমে এসে পার্সোনাল সিম দিয়ে অন করলাম। জান্নাতের সাথে 2 দিন কথা হয় না, মনটা খসখস করছে, তাই কল দিলাম। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। এভাবে আর কয়েকবার কল দেওয়ার পর রিসিভ করলো। কোথায় ছিলে? আপনাকে বলতে বাধ্য নই আমি। আমাকে না বলার শাস্তি কিন্তু পাবেই। এই ছেলে, তুই আমাকে কি শাস্তি দিবি রে? তোর সাথে অনেক ভালো করে কথা বলছি, কিন্তু তুই আমাকে উল্টো ভয়ের মাঝে রেখেছিস। শাস্তির জন্য প্রস্তুত থেকো ডার্লিং। কল কেটে দিয়ে ফোন বন্ধ করে সিম খুলে নিয়ে আম্মুকে গিয়ে ওনার ফোন দিয়ে আসলাম। হঠাৎ করে এমন রেগে যাওয়া কেন জানি না, ভালোই লাগছিল। জান্নাতকে রাগাতে এত ভালো লাগে বুঝতেই পারতাম না, তবে আজ আড়ালে থেকেই বেশ ভালোই বুঝতে পেরেছি। অপরদিকে জান্নাতের কাহিনী। হারামিটার সাথে যে কথা হয়েছে, কি করছে না করছে কিছুই জানি না। কল দিয়ে জিজ্ঞাসা করব সেটাও করতে পারছি না। ফোনটা বন্ধ করে রাখছে। না, এভাবে আর থাকতে পারছি না। কিছু সময় চুপ থাকার পর আবার ভাবতে লাগলো, আচ্ছা আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? ওর সাথে কোনো মেয়ে কথা বললে আমার সহ্য হয় না কেন? আর কেনই বা? ওর যেন কিছু না হয় সেজন্য সবসময় ওর পাশে থাকতে ইচ্ছে করে। এটা কি তাহলে ভালোবাসা নাকি অন্য কিছু? অন্য কিছু কেন হবে? হয়তো এটাকেই ভালোবাসা বলে। তাহলে কি আমি ওই কুত্তাটাকে মনের অজান্তেই ভালোবেসে ফেললাম? অনেক হয়েছে, এখন ওর সাথে আমার দেখা করতেই হবে, কিন্তু কিভাবে করব আইডিয়া। জেরি, জেরি, কি হয়েছে? রুমে আয় তো। রুমে গেলে তুমি আমাকে বকা দিবে। বকা দিব না, আয় না প্লিজ বোন আমার। বলো। এখানে বস।
হঠাৎ এত ভালোবাসার কারণ কি? আমার বোনকে ভালোবাসতেই পারি। যেটা বলার জন্য ডেকেছো সেটা বলো। তার আগে বল, আমার কথা রাখবি? রাখলে আমি কি পাবো? তুই কি চাস? আইসক্রিম। ওসব খেতে হবে না, দাঁত খারাপ হবে। তাহলে আমিও কাজটা করব না। এই না প্লিজ বোন আমার, এমন করিস কেন? তাহলে রাজি হও। ওকে রাজি। এখন বলো কি করতে হবে। কোনো একটা কারণ আব্বু আম্মুকে বলে নিলয়দের বাসায় নিয়ে যেতে হবে। সেটা তুমি বললেই তো পারো। আমি বললে সবাই অন্য কিছু ভাববে, কিন্তু তুই বললে আব্বু রাজি হয়ে যাবে। আব্বুকে গিয়ে কি বলবো? বলবি আব্বু অনেকদিন হলো কোনো আত্মীয়দের বাসায় যাওয়া হয় না, আর আমার জানা মতে নিলয় ভাইয়াদের বাসার সাথেই আমাদের সব থেকে ভালো সম্পর্ক, তাই চলো না ওনাদের বাসা থেকে ঘুরে আসি। নীল ভাইয়ার নাম নিব কেন? যাচ্ছ তো নিলয় ভাইয়ার জন্য। নিলয় ভাইয়ার কথা বললে কেউ সন্দেহ করবে না, বুঝলি পাগলি? কিন্তু আপু, ওনাদের বাসায় যেতে আব্বুর পারমিশন নিতে হবে কেন? আগেও তো অনেকবার আমি একাই গিয়েছি। যেটা বললাম সেটা কর, এখন যা, আব্বুকে এসব বোঝাবি। ঠিক আছে। জেরি রুম থেকে বের হওয়ার পর বিছানার উপর শুয়ে পড়লাম। এখন তোর বাসায় যাই, তারপর তোকে বোঝাবো ফোন বন্ধ করে রাখা। শুয়ে শুয়ে এসব ভাবছি, তখন জেরি আসলো। কিরে বলছিস? হুম। কি বললি? কি আর বলবে, সে এক কথা। যেতে ইচ্ছে করে চলে যাও, পারমিশন নেওয়ার কি আছে? ইয়েস, আই লাভ ইউ ভোর। আমাকে ছাড়ো আর রেডি হও। কেন? যাবেন ওই বাসায়? এখন? হ্যাঁ এখন। ওকে ডিয়ার বোন, ইউ জাস্ট ওয়েট ফর 5 মিনিটস। তুইও গিয়ে রেডি হো। জেরি রুম থেকে বের হয়ে যাওয়ার পর দ্রুত রেডি হলাম। 5 মিনিট হয়তো লাগেনি, এত দ্রুত রেডি হয়েছি। নিজে আসতেই আব্বুর সাথে দেখা। তুইও যাবি নাকি? জেরি বায়না করলো ওর সাথে নাকি আমাকে যেতে হবে। আমিও ভাবলাম অনেকদিন ধরেও কোথায় যাওয়া হয় না, একটু ঘুরে আসি। গুড। আব্বুর সাথে টুকটাক কথা বলতে বলতে জেরি নিচে আসলো। আমি রেডি, এখন চলো। ড্রাইভারকে সাথে নিয়ে চলে যা, আমি ওই বাসায় কল দিয়ে জানিয়ে দিচ্ছি। আমি নিজে ড্রাইভ করতে পারবো, আর কল দেওয়ার দরকার নেই। ওনাদের বাসায় গিয়ে একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে, সাবধানে যাস। তারপর বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে দু বোন ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার নিলয়ের কাহিনী। শালার বাসায় থাকতেও ভালো লাগছে না, এভাবে প্রতিবন্ধী হয়ে আর কতদিন বাসায় থাকতে হবে আল্লাহ ভালো জানে। তখন ক্ষত কম দেখলেও বেশ ভালোই আঘাত পেয়েছিলাম। রুমের টেলিভিশন অন করে ফুল স্পিডে তাহসানের আলো গান চালু করলাম। ভালোই লাগছিল গানটা, কিন্তু হঠাৎ করে জোরে জোরে দরজা ধাক্কানো দেখে রুমে উঠে গিয়ে দরজা খুলে দিতেই ঠাস করে একটা গালে পড়লো। ও মাই গড, জান্নাত এখানে কেন? জেনে গেল না